সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমরা দেখতে পাচ্ছি দিন যতই গড়াচ্ছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ততই বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বিশেষ করে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে, কোনো দেশে করোনা ভাইরাসের সংক্রমণের হার যদি 10% হয় তাহলেই এটি মহামারী আকার ধারণ করে। কিন্তু আমাদের দেশে এই করোনা ভাইরাসের সংক্রমণের হার আজকে 23%-এরও অনেক উপরে। কাজেই এটি অতি মহামারীতে রূপ নিয়েছে। এমত অবস্থায় আমাদেরকে আরো বেশি সতর্ক হতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে আহ্বান থাকবে, অপ্রয়োজনে ঘর থেকে বের হবা না। যদি ঘর থেকে বের হতেই হয় তাহলে অবশ্যই মাস্ক পরিধান করবে এবং একটু পরপরই স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত পরিষ্কার করবে। সেই সাথে সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করবে। মনে রাখতে হবে, তুমি তোমার পরিবারের জন্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি একটি জাতি তথা দেশের জন্য অত্যন্ত মূল্যবান। কাজেই তোমাকে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে এবং দেশকে বাঁচাতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কঠিন সময় কে মোকাবেলা করে আমরা যেন করোনা মুক্ত একটি সময় অতি তাড়াতাড়ি পেতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকে আমি বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট বিষয়ে সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ স্কুলস অফ ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে বিষয়গুলো জানতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে: হিস্ট্রি অফ দ্য ইভলিউশন অফ ম্যানেজমেন্ট থিওরি অ্যান্ড প্র্যাকটিস, দ্য প্রি-সিস্টেমেটিক অ্যান্ড সিস্টেমেটিক পিরিয়ড। চলো যাই আমাদের মূল আলোচনা, হিস্ট্রি অফ দ্য ইভলিউশন অফ ম্যানেজমেন্ট থিওরি অ্যান্ড প্র্যাকটিস। গত ক্লাসে আমরা মেডিয়েভাল পিরিয়ড এন্ড ট্রানজিশন পিরিয়ডের কিছু অংশ আলোচনা করেছিলাম। আজকে আমরা ট্রানজিশন পিরিয়ডের বাকি অংশ এবং সিস্টেমেটিক ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। ম্যানেজমেন্ট ইন দ্য এরা অফ ট্রানজিশন, এটি তিনটি ভাগে বিভক্ত ছিল। একটি হচ্ছে ম্যানেজমেন্ট ডিউরিং প্রি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পিরিয়ড, যেটি আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ম্যানেজমেন্ট ডিউরিং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ম্যানেজমেন্ট ডিউরিং প্রি সায়েন্টিফিক পিরিয়ড। প্রথমে আসা যাক ম্যানেজমেন্ট ডিউরিং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পিরিয়ড। সাধারণত 1750 সাল থেকে 1850 সাল পর্যন্ত এই সময়কে এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পিরিয়ড বলা হয়ে থাকে। এই সময়ে ইউরোপে, বিশেষ করে যুক্তরাজ্যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এক আমূল পরিবর্তন সাধিত হয়। ইউরোপে প্রথমে পরিবার ভিত্তিক উৎপাদন ব্যবস্থা ছিল, যেটি পরবর্তীতে বৃহদায়তন উৎপাদন ব্যবস্থায় পরিণত হয় এবং কারখানা ভিত্তিক উৎপাদন ব্যবস্থায় পরিণত হয়। এ সময় ইউরোপের দেশগুলোতে শিল্পের ক্ষেত্রে এক অভূতপূর্ব পরিবর্তন আসে। কৃষিভিত্তিক অর্থনীতি শিল্প ভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত হয়। এ সময়ে এই অঞ্চলে বাষ্পীয় ইঞ্জিন ও বাষ্পীয় গতিশক্তি, রেলগাড়ি, স্টিমার ইত্যাদি আবিষ্কার হওয়ার কারণে শিল্পক্ষেত্রে ব্যাপক গতি সাধিত হয় এবং এই সময় ছোট ছোট প্রতিষ্ঠানগুলো তারা সবাই একত্রিত বৃহদায়তন কারবার গঠন করে থাকে। ফলে দেখা যায় যে মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক হতে থাকে। এর ফলে দেখা যায় যে
প্রতিষ্ঠান ব্যবস্থাপনায় নানা জটিলতার সৃষ্টি হয়। যে সকল মনীষী ব্যবস্থাপনা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা বা অবদান রেখেছেন তাদের মধ্যে অ্যাডাম স্মিথ ছিলেন অন্যতম। প্রথমে আসা যাক অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের কথায়। উনি ওনার দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থে উল্লেখ করেছেন যে উৎপাদন ক্ষেত্রে অবশ্যই শ্রম বিভাজন থাকতে হবে, কারণ এই শ্রম বিভাজন শ্রমিকদেরকে বিশেষায়িত করে তোলে এবং তাদেরকে কাজে দক্ষ করে তোলে। এছাড়া এতে একদিকে যেমন সময় বাঁচে, ঠিক অন্যদিকে তেমনি শ্রমিকদের প্রতিভার বিকাশ ঘটে। এবার আমরা ব্যবস্থাপনা উন্নয়নে স্যার জেমস স্টুয়ার্টের ভূমিকা নিয়ে আলোচনা করব। স্যার জেমস স্টুয়ার্ট উনি অ্যান ইনকোয়ারি ইনটু দ্য প্রিন্সিপলস অফ পলিটিক্যাল ইকোনমি নামক একটি বই রচনা করেন এবং এই বইয়ে তিনি উল্লেখ করেন যে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে নেতৃত্ব কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ নেতৃত্বের গুণাবলী যদি ভালো হয় তাহলে সেই দেশের অর্থনৈতিক উন্নয়ন অবশ্যম্ভাবী। এবার আমরা ব্যবস্থাপনা উন্নয়নে রবার্ট ওয়েনের অবদান নিয়ে আলোচনা করব। রবার্ট ওয়েন উনি আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক নামে অভিহিত। তিনি ছিলেন ইংল্যান্ডের সমবায় ও ট্রেড আন্দোলনের জন্মদাতা। শিল্প বিপ্লবের সময় আসলে শ্রমিকদেরকে মেশিন হিসেবে গণ্য করা হতো, তাদের মানবিক দিক দেখা হতো না। এই রবার্ট ওয়েন উনি শ্রমিক কল্যাণ ও সামাজিক নিরাপত্তার বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি উপলব্ধি করেছিলেন যে প্রাণহীন যন্ত্রের প্রতি যতখানি দৃষ্টি দেওয়া হয়, মানবিক যন্ত্রের কল্যাণের প্রতিও ঠিক ততখানি দৃষ্টি দেওয়া দরকার। এবার আমরা চার্লস ব্যাবেজের ব্যবস্থাপনা উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করব। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর চার্লস ব্যাবেজ অর্থনীতির জনক অ্যাডাম স্মিথের শ্রম বিভাজন নীতির সাথে তিনি শ্রমিকদের পারিশ্রমিক নির্ধারণের ভিত্তি হিসেবে সীমাবদ্ধ দক্ষতার নীতি যোগ করেন। তিনি শ্রমিকদের জন্য মুনাফা বন্টন প্রথা, প্রণোদনামূলক মজুরি ইত্যাদির উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া মেট ক্যাফে উনি ব্যবস্থাপনার ক্ষেত্রে কার্ড সিস্টেমের প্রবর্তন করেছিলেন। তিনি দুই ধরনের কার্ড সিস্টেম প্রবর্তন করেন, একটি হচ্ছে টাইম কার্ড আর একটি হচ্ছে ম্যাটেরিয়াল কার্ড। এবার আমরা ম্যানেজমেন্ট ডিউরিং প্রি সায়েন্টিফিক পিরিয়ড নিয়ে আলোচনা করব। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে উৎপাদন ব্যবস্থায় এক আমূল পরিবর্তন সাধিত হয়। হাতের পরিবর্তে মেশিনারিজ ব্যবহৃত হয়, অর্থাৎ এই মেশিনারিজ এর মাধ্যমে উৎপাদন প্রক্রিয়ার ফলে উৎপাদন ক্ষেত্রে ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের কমপ্লেক্সিটি তৈরি হয়। এই কমপ্লেক্সিটি গুলোকে দূর করার জন্য বিভিন্ন মনীষীগণ তারা বিভিন্নভাবে ব্যবস্থাপনার ক্ষেত্রে অবদান রেখেছেন। তাদের মধ্যে ড্যানিয়েল ক্র্যাগ ম্যাককালামের কথা উল্লেখ করতে পারি। তিনি অর্গানাইজেশনাল ম্যানেজমেন্টের জন্য তিনি অর্গানাইজেশনের চার্ট ডেভেলপ করেন, অর্থাৎ কার উপর কে দায়িত্ব পালন করবে, অর্থাৎ ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনে কারা কাজ করবে, কাদের কাছে তাদের কাজের জন্য জবাবদিহি করতে হবে, এরূপ একটি অর্গানাইজেশনাল চার্ট ড্যানিয়েল ক্র্যাগ ম্যাককালাম উনি তৈরি করেন। এর ফলেও এই উৎপাদন ব্যবস্থায় এক আমূল পরিবর্তন সাধিত হয়। এইচার থর্ন উনি এফিশিয়েন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে 1886 সালে একটি পেপার উপস্থাপন করেন যা ইঞ্জিনিয়ার অ্যাজ অ্যান ইকোনমিস্ট নামে অভিহিত। এই পেপারে উনি উল্লেখ করেন ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজারের কথা। এছাড়াও ফ্রেডরিক এ হাসি তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি একটি প্রিমিয়াম পেপার বা প্রিমিয়াম প্ল্যান উপস্থাপন করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে
এমপ্লয়ীদেরকে তাদের কাজের সময়ের ভিত্তিতে তাদেরকে পে করা উচিত। অর্থাৎ এমপ্লয়িরা যদি কম সময়ে অধিক কাজ করতে পারে তাহলে তাদেরকে বেশি বেতন দেওয়া বা মজুরি দেওয়া উচিত, আর যারা বেশি সময় ধরে কাজ করবে, অর্থাৎ কোন একটি নির্দিষ্ট কাজ করতে বেশি সময় নিবে, তাদেরকে কম মজুরি দেওয়া উচিত। এবার আমরা ম্যানেজমেন্ট ডিউরিং পোস্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পিরিয়ড নিয়ে আলোচনা করব। শিল্প বিপ্লব এটি সারা বিশ্বেই শিল্প ক্ষেত্রে যেমন একদিকে এনেছিল এক আমূল পরিবর্তন, ঠিক তেমনি অন্যদিকে কারবারের আয়তন বৃদ্ধি ও মানবিক সম্পর্কের জটিলতা ব্যবস্থাপনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সৃষ্টি করেছিল। এই সমস্যা থেকে উত্তরণের জন্য বিভিন্ন মনীষীগণ বিভিন্নভাবে ব্যবস্থাপনার অবদান রাখেন। এদের মধ্যে এফ.ডব্লিউ. টেইলর, ফ্রাঙ্কেন, লিলিয়ান গিলবেট, হেনরি ফিওল, হুগো মনস্টারবার্গ, ডগলাস ম্যাকগ্রেগর, চেস্টার ই. বার্নার্ড, এলটন মেও এবং ম্যারিকা পার্কার ফলেট সহ আরো অনেক মনীষীর নাম উল্লেখযোগ্য। প্রথমে আমরা এফ.ডব্লিউ. টেইলরের কন্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। এফ.ডব্লিউ. টেইলর ফ্রেডরিক উইনস্টন টেইলর, উনি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক ছিলেন। উনি 1884 খ্রিস্টাব্দে টাইম স্টাডি এবং মোশন স্টাডি এবং 1895 খ্রিস্টাব্দে ডিফারেন্সিয়াল প্রাইস রেট সিস্টেম এবং 1903 সালে শপ ম্যানেজমেন্ট এবং 1911 সালে সায়েন্টিফিক ম্যানেজমেন্টের উপর বই প্রকাশ করেন। উনি যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়ের উপর জোর দিয়েছেন সেটা হচ্ছে যে একটি প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দরকার। অর্থাৎ একটি কাজ স্বাভাবিকভাবে না করে যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে এটি করা যায় তাহলে দেখা যাবে যে এতে প্রোডাক্টিভিটি বাড়বে এবং মানুষের পরিশ্রমও কমে যাবে। এছাড়াও উনি ডিফারেন্সিয়াল ওয়েজ রেট সিস্টেম আবিষ্কার করেছিলেন। উনি বলেছিলেন যে যারা বেশি কাজ করবে তাদেরকে বেশি পে করা হবে। এফ.ডব্লিউ. টেইলর তার প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট গ্রন্থে যে 4টি মৌলিক নীতির কথা উল্লেখ করেছেন। একটি হচ্ছে চিরায়িত যে পদ্ধতি, সেই পদ্ধতির স্থলে বিজ্ঞানসম্মত পদ্ধতি প্রয়োগ করতে হবে। বৈজ্ঞানিক পদ্ধতিতে কর্মী নির্বাচন, প্রশিক্ষণ এবং উন্নয়ন করতে হবে। ব্যবস্থাপনা এবং কর্মীদের মধ্যে সহযোগিতা অথবা ঐক্য প্রতিষ্ঠা করতে হবে, অনৈক্য নয়। এবং উনি দায়িত্ব বিভাজনের কথা বলেছেন, অর্থাৎ প্রতিষ্ঠানে বিভিন্ন স্তরে নিয়োজিত ব্যবস্থাপক এবং কর্মীদের ভূমিকা কি থাকবে সেটি বিভাজনের কথা তিনি বলেছেন। এবং এই সায়েন্টিফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে উনি যে টেকনিক গুলোর কথা বলেছেন সেগুলো হচ্ছে টাইম স্টাডি, মোশন স্টাডি, সায়েন্টিফিক টাস্ক প্ল্যানিং, স্ট্যান্ডার্ডাইজেশন এন্ড সিম্পলিফিকেশন, ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম, ফাংশনাল ফোরম্যানশিপ এন্ড হাই স্পিড স্টিল। এবার আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। তো এই অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট প্রশাসনিক ব্যবস্থাপনার ক্ষেত্রে সবচেয়ে যিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন তিনি হচ্ছেন হেনরি ফিওল, যাকে আমরা আধুনিক ব্যবস্থাপনার জনক বলে থাকি। হেনরি ফিওল ব্যবস্থাপনার ক্ষেত্রে কতগুলো গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি যে সকল বিষয়ের উপর অবদান রেখেছেন সেগুলো হচ্ছে ক্লাসিফিকেশন অফ বিজনেস অ্যাক্টিভিটিস, অর্থাৎ তিনি বিজনেস
অ্যাক্টিভিটিস গুলোকে বিভিন্নভাবে ক্লাসিফাই করেছেন এবং তিনি বেসিক ফাংশনস অফ এ ম্যানেজার, একজন ম্যানেজারের কি কি বেসিক কাজ থাকা দরকার সেটি তিনি বর্ণনা করেছেন। এছাড়াও তিনি বর্ণনা করেছেন যে কোয়ালিটিজ এন্ড স্কিল অফ এ ম্যানেজার, একজন ম্যানেজারের কি কি ধরনের কোয়ালিটিস বা স্কিল থাকা দরকার। তো ফাইনালি উনি ম্যানেজমেন্টের ক্ষেত্রে 14টি নীতিমালা দিয়েছেন, যেগুলো সারা বিশ্বে এখনো ব্যবহৃত হচ্ছে। হেনরি ফেওল ব্যবসায়িক কার্যাবলীকে 6টি ভাগে ভাগ করেছেন। একটি হলো টেকনিক্যাল অ্যাক্টিভিটিস, আরেকটি হচ্ছে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস, ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস, সিকিউরিটি অ্যাক্টিভিটিস, অ্যাকাউন্টিং অ্যাক্টিভিটিস এন্ড ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটিস। তিনি একজন ম্যানেজারের কাজকে 5টি ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে প্ল্যানিং, আরেকটি অর্গানাইজিং, কমান্ডিং, কোঅর্ডিনেটিং এন্ড কন্ট্রোলিং। এবং তিনি একজন ম্যানেজারের যে সকল কোয়ালিটিস বা দক্ষতা থাকা দরকার সেগুলো হচ্ছে ফিজিক্যাল কোয়ালিটি, মেন্টাল কোয়ালিটি, মোরাল এডুকেশন, স্পেশাল নলেজ এন্ড এক্সপেরিয়েন্স। তিনি বলেছেন যে ব্যবস্থাপনার ক্ষেত্রে 14টি নীতি যদি অনুসরণ করা যায় তাহলে সেই ক্ষেত্রে সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার কার্যাবলী সম্পাদন করা সম্ভব হয়। তার উল্লেখযোগ্য নীতিগুলোর মধ্যে ডিভিশন অফ ওয়ার্ক, অথরিটি এন্ড রেসপন্সিবিলিটি, ডিসিপ্লিন, ইউনিটি অফ কমান্ড, ইউনিটি অফ ডিরেকশন, রেমুনারেশন, সেন্ট্রালাইজেশন, স্কেলার চেইন, অর্ডার, ইকুইটি, ইনিশিয়েটিভ উল্লেখযোগ্য। এবার আমরা ম্যানেজমেন্ট ডিউরিং হিউম্যান রিলেশন মুভমেন্ট পিরিয়ড নিয়ে আলোচনা করব। এ সময়ে যে সকল মনীষী ব্যবস্থাপনা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের মধ্যে হুগো মনস্টারবার্গ, ডগলাস ম্যাকগ্রেগর, চেস্টার ই বার্নার্ড, এলটন মেও, মেরি পার্কার ফলেট প্রমুখ উল্লেখযোগ্য। প্রথমে আসি হুগো মনস্টারবার্গ। শিল্প মনোবিজ্ঞানের জনক ছিলেন এই হুগো মনস্টারবার্গ। তার বিখ্যাত গ্রন্থ সাইকোলজি এন্ড ইন্ডাস্ট্রিয়াল এফিসিয়েন্সি, তিনি এই বইয়ে তার কতগুলো বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন। একটি হচ্ছে যে কর্মীদের মধ্যে কাজ বন্টনের আগে তাদের গুণাবলী পর্যালোচনা করতে হবে যাতে তাদের গুণ অনুযায়ী তাদের মধ্যে কাজ বন্টন করা যায়। আরেকটি হচ্ছে সর্বোচ্চ উৎপাদন পাওয়ার জন্য এমন পরিবেশ তৈরি করা যা কর্মীদের কাজে সন্তোষজনক পরিবেশ হিসেবে বিবেচিত হয়। এবার আমরা দেখব ডগলাস ম্যাকগ্রেগর ব্যবস্থাপনা উন্নয়নের ক্ষেত্রে কি বলেছেন। ডগলাস ম্যাকগ্রেগর উনি কর্মীদের আচরণ এবং কাজের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করে এই অধস্তন কর্মীদেরকে দুই ভাগে ভাগ করেছেন। এক শ্রেণী কর্মী কাজের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করে আর অন্য শ্রেণী নেতিবাচক মনোভাব প্রকাশ করে। তিনি এই ক্ষেত্রে দুইটি থিওরি ডেভেলপ করেছেন, একটি হচ্ছে এক্স থিওরি আর একটি হচ্ছে ওয়াই থিওরি। তিনি বলেন যে যারা কাজের প্রতি উদাসীন, কাজ করতে চায় না, তারা এক্স থিওরির অধীন, তাদেরকে কি করতে হবে, প্রেশারাইজডের মাধ্যমে কাজ আদায় করে নিতে হবে। আর আরেক শ্রেণী হচ্ছে ওয়াই শ্রেণী, যারা আসলে কাজে আগ্রহী কিন্তু কাজের পরিবেশ চায় তারা কাজ করার জন্য, তাদেরকে কাজের সুযোগ সুবিধা প্রদান করা হলে তারা কি করে, কাজ করে। এবার আমরা চেস্টার আর বার্নার্ড নিয়ে আলোচনা করব। চেস্টার আর বার্নার্ড আমেরিকার নিউ জার্সি বেল কোম্পানির প্রেসিডেন্ট ছিলেন। তিনি ব্যবস্থাপনাকে একটি সহযোগিতামূলক পদ্ধতি হিসেবে দেখেছেন। তিনি বলেন যে একটি অর্গানাইজেশনের ইফিসিয়েন্সি
বা টিকে থাকা তার উপর নির্ভর করে যখন অর্গানাইজেশনের গোল বা উদ্দেশ্য আর এমপ্লয়ীদের চাহিদার মধ্যে ব্যালেন্স থাকে। অর্থাৎ অর্গানাইজেশনাল গোল এবং এমপ্লয়ীদের চাহিদার মধ্যে ব্যালেন্স প্রতিষ্ঠার মাধ্যমেই একটি অর্গানাইজেশন অনেকদিন সার্ভাইভ করতে পারে এবং ইফিসিয়েন্টলি সার্ভাইভ করতে পারে। তিনি আরো বলেন যে এমপ্লয়িরা তারা অর্গানাইজেশনে আসে, তারা একত্রে কাজ করতে চায়, তারা টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করতে চায়, তারা ইন্ডিভিজুয়ালি তারা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তিনি আরো বলেন যে একটা অর্গানাইজেশনের উদ্দেশ্য তখনই অর্জন করা সম্ভব যদি একজন ম্যানেজার তার এমপ্লয়িকে সে যদি বুঝতে পারে, অর্থাৎ এমপ্লয়ির কি থিঙ্কিং, এমপ্লয়ি কি চায়, কি পছন্দ করে, সেটা যদি ম্যানেজার ভালোভাবে বুঝতে পারে তাহলে অবশ্যই সে অর্গানাইজেশনের উদ্দেশ্য তাদের দ্বারা সফল করতে পারবে। এবার আমরা ব্যবস্থাপনা উন্নয়নে এলটন মিওর ভূমিকা নিয়ে আলোচনা করব। তিনি বলেন যে শ্রমিকদের উৎপাদনশীলতা নির্ভর করে মানবিক সম্পর্কের উপাদান, যেমন শ্রমিকদের আশা আকাঙ্ক্ষা উপলব্ধিকরণ ও অভাব অভিযোগের প্রতি গুরুত্ব দিয়ে তাদের কাজে অনুপ্রাণিতকরণ, শ্রমিকদের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘরোয়া গোষ্ঠী আছে সেগুলোকে সঠিকভাবে কাজে লাগানো, তাদেরকে স্বীকৃতি প্রদান, ব্যবস্থাপক ও কর্মীদের মধ্যে আন্তরিক সহযোগিতা ইত্যাদির উপর। হথর্ন স্টাডিতে তিনি এটাই প্রমাণ করেছিলেন যে কাউকে শুধু সুযোগ সুবিধা বাড়িয়ে তার কাছ থেকে কাজ আদায় করা সম্ভব না যদি না মানবিকভাবে সে কোনো একটি কাজকে গুরুত্ব সহকারে নেয়। হথর্ন স্টাডিতে উনি যেটি করেছিলেন সেটি হচ্ছে যে উনি উৎপাদনের সাথে জড়িত ব্যক্তিদেরকে দুইটি গ্রুপে ভাগ করেছিলেন। একটি গ্রুপকে তিনি যাবতীয় সুযোগ সুবিধা দিয়েছিলেন, আর একটি গ্রুপকে কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা দেননি। উনি দেখতে চেয়েছিলেন যে এর দ্বারা উৎপাদনের কোনো পরিবর্তন আসে কিনা, অর্থাৎ যাদেরকে সুযোগ সুবিধা প্রদান করা হলো তাদের প্রোডাক্টিভিটি বাড়ে, নাকি যাদেরকে সুযোগ সুবিধা দেয়া হলো না তাদের প্রোডাক্টিভিটি বাড়ে। তো ফাইনালি যেটি দেখা গেল যে দুইটি গ্রুপের প্রোডাক্টিভিটি একই রকম হয়েছে, অর্থাৎ যাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তাদের প্রোডাক্টিভিটি যেমন হয়েছে এবং যাদের সুযোগ সুবিধা দেওয়া হয়নি তাদের প্রোডাক্টিভিটিও একই রকম হয়েছে। তো তিনি এই ওয়ার্কারদের সাথে আলাপ আলোচনা করে তিনি জানতে পারলেন যে যারা সুযোগ সুবিধা পেয়েছে তারা নিজেদেরকে ইম্পর্টেন্ট মনে করেছে এবং তারা মনে করেছে যেহেতু কোম্পানি তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে সুতরাং তাদের কি করতে হবে, কাজ করতে হবে। অন্যদিকে যে গ্রুপকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে তারাও মনে করেছিল যে না, আমাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না কিন্তু আমরাও যে কাজ করতে পারি সেটা শো করার জন্য তারাও সঠিকভাবে কাজ করেছে। অর্থাৎ উনি এই স্টাডি থেকে এটা প্রুভ করেছেন যে একজন মানুষ তার উৎপাদনশীলতা এটি সম্পূর্ণরূপে নির্ভর করে তার মানবিক সম্পর্কের উপাদানের উপর, অন্য কোনো কিছুর উপর নয়। এবার আমরা ব্যবস্থাপনা উন্নয়নে ম্যারি পার্কার ফলেটের অবদান নিয়ে আলোচনা করব। ম্যারি পার্কার ফলেট হচ্ছেন ব্যবস্থাপনা কন্ট্রিবিউশনের ক্ষেত্রে একমাত্র মহিলা কন্ট্রিবিউটর। উনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্ব বিভাগের একজন প্রফেসর ছিলেন। তার মতে সংগঠন প্রক্রিয়ায় কাজের ক্ষেত্রে কর্মীদের যে আবেগ এবং শক্তি কাজ করে, একজন ব্যবস্থাপককে তার সঠিক বিশ্লেষণ এবং মূল্যায়ন করতে হবে। এছাড়াও তিনি মনে করেন যে মনস্তাত্ত্বিক ও গতিশীলতার দৃষ্টিভঙ্গিতে কর্মী সংক্রান্ত যে বিষয়গুলো
সেই বিষয়গুলোতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আলোকপাত করেন। উনি বলেন যে নো ওয়ান কুড বিকাম এ হোল পারসন এক্সেপ্ট অ্যাজ এ মেম্বার অফ এ গ্রুপ। অর্থাৎ সবাই মিলে যে কাজ করতে পারে সেটা একার পক্ষে কখনো করা সম্ভব না। এছাড়াও তিনি আর্ট অফ গেটিং থিংস ডান থ্রু পিপল এর কথা বলেছেন। অর্থাৎ এই ব্যবস্থাপনা হচ্ছে সকলের মাধ্যমে একটি কাজ সম্পাদন করা। ব্যবস্থাপনা উন্নয়নের ক্ষেত্রে এই মনীষীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের যে ব্যবস্থাপনা সেটি একদিনে আসেনি, বহু বছরের বহু মনীষীর বহু প্রতীক্ষার ফল হচ্ছে আজকের ব্যবস্থাপনা। একটি জাতি যেমন প্রতিষ্ঠা লাভ করার জন্য সময়ের প্রয়োজন, ঠিক তেমনি ব্যবস্থাপনার উন্নয়নের জন্য কেটে গেছে বহু বছর, বহু শতাব্দী। আজ ব্যবস্থাপনা একটি বিষয় নয়, ব্যবস্থাপনা শুধু ব্যবস্থাপনার ছাত্রদের জন্য নয়, আজ ব্যবস্থাপনা একটি সার্বজনীন বিষয়। আজ ব্যবস্থাপনা একটি প্রশাসন। যত দিন যাবে ব্যবস্থাপনার আরো অগ্রগতি হবে, আরো উন্নয়ন হবে। আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।